নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আমি অমৃতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আনন্দ সকাল। সমবায় ভোটকে কেন্দ্র করে গতকাল দিনভর আমরা দেখলাম কাঁথিতে উত্তেজনার ছবি। সেটা কাঁথি থেকে শুরু করে এগরা হোক কিংবা একই সঙ্গে আমরা দেখলাম রামনগরের ছবি, এবং সেই ঘটনায় সামনে এলো পিতা পুত্রের দাপাদাপি। একটা সমবায় ভোট, আর সেই ভোটকে কেন্দ্র করে একেবারে কুরুক্ষেত্র কাঁথি। আলোচনায় উঠে আসবে এই বিষয়, এবং একই সঙ্গে উঠে আসবে জগদ্দলের ঘটনা, যে ঘটনায় এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে গুলি চালালো কে। অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে, আর এরই মধ্যে কাউন্সিলর এর ছেলের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করলো পুলিশ। প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা রয়েছেন, প্রথমেই পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে রয়েছেন রাধামোহন রায়, রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, প্রাক্তন আইবিকর্তা গদাধর চট্টোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল। প্রত্যেকে আলোচনায় স্বাগত জানাবো, আসবো প্রত্যেকের কাছে। তবে শুরুতেই আপনাদের আসুন দেখাই যে সমবায় ভোটকে কেন্দ্র করে একেবারে কুরুক্ষেত্র কাঁথি। পিতা পুত্রের দাপাদাপির ছবি সামনে এলো। পুলিশের সামনে বিজেপি নেতাকে সুপ্রকাশ পুলিশকে কনুইয়ের ভূত জানোয়ার বলে আক্রমণে অখিল। পুলিশের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের। আপনি দেখুন আপনি দেখুন এইটা পুলিশের লোকটা আমাদের গায়ে হাত দেয়। আপনি দেখুন আপনি দেখুন ডিএসপি ডিএমপি তিনি খুবই অসুবিধা করেছেন। তিনি তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটারকে বাধা দিচ্ছে। রাধামোহন বাবু, একটা সমবায় ব্যাংকের ভোট, আর সেই ভোটকে কেন্দ্র করে একেবারে এই ছবি দিনভর আমরা দেখলাম। কাঁথি হোক, এগরা হোক, রামনগর হোক, দফায় দফায় উত্তেজনা, তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ, এবং তারই মধ্যে পিতা পুত্রের দাপাদাপির ছবি, যেখানে সুপ্রকাশ গিরি তার বিরুদ্ধে বিজেপি নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ, এবং একই সঙ্গে অখিল গিরি তিনি পুলিশকে গুঁতো মারলেন কনুইয়ের, পুলিশকে জানোয়ার বলে আক্রমণ করলেন। শুধু তাই নয়, একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন যে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে। দেখুন, প্রথমে একটা কথা বলি, বিজেপি সবসময় অভিযোগে চলে যে অভিযোগটা কোনোদিন প্রমাণ করতে পারে না। কিন্তু আমি এর সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাইছি। দেখুন, অখিল গিরি সাহেব উনি একটু কুকথা বলেছিলেন কিছুদিন আগে 2024-এ। তখন কিন্তু দেখুন আমাদের মুখ্যমন্ত্রী স্টেপ নিয়েছিলেন, ওনার মিনিস্ট্রিশিপও নিয়েছিলেন। তো জিনিসটা হচ্ছে যে অখিলগিরিকে, হ্যাঁ, ওনাকে একটু নিজের কথাটা একটু লিমিটে বলা উচিত বা ভেবেচিন্তে বলা উচিত। কিন্তু জিনিসটা হচ্ছে যে বিজেপি যখন অভিযোগ তো বিজেপি তো অভিযোগের ওদের পুরো চেন অফ অভিযোগ আছে, যেখানে কোনো তৃণমূল বিধায়ক তিনি পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করছেন। ঠিক একই অভিযোগ আমরা দিব্যেন্দু অধিকারী তার গলাতে শুনেছি এই পুলিশের ভূমিকা নিয়ে। রাধামোহন বাবু, এবার জিনিসটা হচ্ছে দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে দেখুন, অ্যাডমিনিস্ট্রেশন তো অ্যাডমিনিস্ট্রেশনের মতন কাজ করবে। হ্যাঁ, কিছু পুলিশরা যারা হচ্ছে ওখানে একটু শুভেন্দুবাবুর একটু প্রভাবের জন্যে এদিক ওদিক কিছু করছে। কিন্তু আমি একটাই কথা বলবো, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আস্থা রাখতে হবে। এটা আমাদের কেন, এটা বিরোধী দলকেও বলবো। আর দেখুন, দিব্যেন্দু অধিকারী কি বলছেন না বলছেন আমি জানি না, কেন এনারা অতটা কনফিউজ। এখন শুভেন্দুবাবু তো এখন মানে হাইলি কনফিউজ হয়ে যাচ্ছেন, কি করবেন না করবেন। বিজেপি সমর্থিত প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে এই ভোটে তৃণমূলের বিরুদ্ধে, এবং যদিও দিনের শেষে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সবকটা আসনেই তারাই জয়লাভ করেছে। প্রথম কথা হচ্ছে, এই নির্বাচনে আমরা কেন্দ্রীয় বাহিনী এই কারণেই চেয়েছিলাম, তার কারণ হচ্ছে এইটা পুলিশকে দিয়ে নির্বাচন করানো সম্ভবপর নয়, এবং এই পুরো নির্বাচনটা তৃণমূল কংগ্রেস লুটেছেন
এবং তারপরেও এইসব গুন্ডামো করতে হয়েছে। তার মানে কতটা পিছিয়ে আছেন ভাবুন। এ কারণেই রামনগরে 11,000 ভোটে পিছিয়ে গেছেন লাস্ট লোকসভা নির্বাচনে অখিলগিরি। আমার প্রশ্ন হচ্ছে সেখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতিকে কুকথা বলেছেন, এরপর বন দপ্তরের মহিলা কর্মীর সাথে খারাপ ব্যবহার করে মন্ত্রিত্ব খুইয়েছেন, তারপরেও সরাসরি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের সামিল, যেখানে পুলিশকে জানোয়ার বলেছেন। আমার বক্তব্য হচ্ছে তারপরেও তাকে দলে টিকিয়ে রেখেছেন, তার এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে পারছেন না এনারা, কেন, কি কারণ? তার মানে কি তৃণমূল কংগ্রেস এই সমস্ত জিনিস প্রমোট করতে চায়, এই ধরনের অ্যাটিটিউডকে হচ্ছে সাপোর্ট করতে চায়? শুনুন, কাঁথির মাটি বীরেন্দ্রনাথ শাসমলের মাটি, এই মাটিতে যদি আপনি এমন একজনকে পৌরপ্রধান করেছেন, ওনার ছেলে, যিনি সকালবেলা থেকে হুমকি দিচ্ছেন, হাতা গুটিয়ে লোককে মারবেন ধরবেন বলছেন, একটা সাধারণ কোঅপারেটিভের নির্বাচনে যদি এই অ্যাপ্রোচ থাকে, তাহলে আপনি ভাবুন যে এনারা আগামী দিনের বিধানসভা নির্বাচনে কি করবেন। সেই কারণে আমার বক্তব্য খুব স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস যে পিছিয়ে পড়ছে, এটা হচ্ছে তার সবথেকে বড় নমুনা। এখনো পর্যন্ত এনারা অখিলগিরির বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেননি, ওনাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত, সেটা করেননি। এইসব না করে সরাসরি একের পর এক সমবায় ব্যাংক লোটবার চেষ্টা করছেন। আগামী দিনে 2026-এ যখন এরা বিধানসভায় হেরে যাবেন, তখন দেখবেন এই সমস্ত নির্বাচনের যে জালিগিরি করেছেন পাত্তারি গুছিয়ে চলে যেতে হবে। আমি শুধু একটা প্রশ্ন রাধামোহনকে করবো, ভাই একটা কোঅপারেটিভের নির্বাচনে তোমরা এইসব করছো, যদি তোমাদের জনভিত্তি থাকে তাহলে কেন সমবায় ভোটে যদি এই ছবি হয় আর এক বছর পরে বিধানসভা নির্বাচন, তখন তাহলে কি হবে? অবশ্যই আমি প্রত্যেকের প্রতিক্রিয়া নেব, বাকিদের কাছেও আসবো। তবে গতকাল যে ছবি আমরা দেখলাম, একদিকে অখিলগিরি, তিনি এর আগেও আমরা দেখেছি বহু সময় বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন, এবং গতকালও আমরা যে ছবি দেখলাম একই সঙ্গে সুপ্রকাশ গিরি, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে বিজেপি নেতাকে হুমকি দেওয়ার। ঠিক কি হয়েছিল সেই সময়? একেবারে মারমুখী অবস্থায় দেখা যায় সুপ্রকাশ গিরিকে। ঠিক কি অভিযোগ করেছে বিজেপি, রাখবো আপনাদের সামনে। এবং আমার উপর আক্রমণ করে, মারধর করে সুরজিৎ নায়ক এবং সুপ্রকাশ গিরি চেয়ারম্যান। থ্রেট করে যাচ্ছে শেষ পর্যন্ত যে তুই বাড়ি যাবি কি করে, দেখবো তোর পা হাত ভেঙে দিব। আমাদের কার্যকর্তাদের মারধর করা হচ্ছে, এই আমাদের এই যে ক্যাম্পটা ভাঙচুর হয়েছে, ভোটারদেরকে স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আইডি কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, আমাকে মারধর করা হচ্ছে, একবার না দুবার অ্যাটাক হয়েছে। একেবারে থ্রেট দেওয়া হয়েছে তাকে বলে অভিযোগ করছেন ওই বিজেপি নেতা। আর সুপ্রকাশ গিরি পাল্টা কি বলছেন এই নিয়ে শোনাবো। সাধারণ মানুষকে যদি ভয় দেখায়, সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি কটূক্তি ছুড়ে আসে বিজেপির ক্যাম্প থেকে, তাতে যদি আমি থ্রেট দিয়ে থাকি, তার কোনো মানে তিনি যে বলছেন এটা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। মহানন্দী, এই ভোটেও গন্ডগোলের আশঙ্কায় 13টি বুথ কেন্দ্র একেবারে কড়া পুলিশি প্রহরা ছিল, তারপরেও এই ছবি, দিনভর উত্তেজনা, একটা সমবায় ভোটকে কেন্দ্র করে যদি এই ছবি আমাদের দেখতে হয়, আর একটা বছর পরেই তো বিধানসভা নির্বাচন, সেখানে আমরা কিসের সাক্ষী থাকবো? হ্যাঁ, সেটাই সবথেকে চিন্তার ব্যাপার যে এতদিন বাদেও আমরা ভোটের সঙ্গে সন্ত্রাস এই মানে বিযুক্তিকরণটা করতে পারলাম না। অর্থাৎ সারা ভারতের সব জায়গাতেই ভোট হচ্ছে, সারা পৃথিবীতে অনেক জায়গায় ভোট হচ্ছে, কিন্তু বিরল দৃষ্টান্ত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, যে প্রত্যেকটা ভোটে সন্ত্রাস, মারামারি, হত্যা, মৃত্যু মিছিল এগুলো চলছে। এটা কেন হবে? এটা তো প্রশাসনকে অবশ্যই দেখতে হবে। এবং আরেকটা জিনিস খুব লক্ষণীয়, যে পুলিশ প্রশাসন হচ্ছে রাজ্য প্রশাসনের একটা স্তম্ভ। অর্থাৎ পুলিশকে গালাগাল দেওয়া এটা কোন হিসেবে হতে পারে? এবং একজন জনপ্রতিনিধি, তার দায়িত্ব রয়েছে, তার বাক স্বাধীনতা আছে বলে তিনি যা ইচ্ছে বলতে পারেন না, এবং জনগণ তাকে একটা দায়িত্ব দিয়েছেন, তিনি প্রতিনিধি, সেখানে তিনি পাবলিকলি একটা পুলিশ প্রশাসনকে কি করে গালাগাল দিতে পারেন? মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তাতেও তিনি শুধরোচ্ছেন না, তিনি একই জিনিস করে যাচ্ছেন। এটা একটা অত্যন্ত খারাপ এক্সাম্পল। আর এই যে সন্ত্রাস, মারামারি আমরা দেখছি, এটা মানে আমি তো বলছি সারা ভারতবর্ষের মধ্যে ভোটে কোনো জায়গাতে আমরা এই জিনিস দেখতে পাচ্ছি না, কিন্তু কেন আমরা এটাকে বদলাতে পাচ্ছি না? আর আরেকটা পয়েন্ট হচ্ছে বিরোধী শূন্য ভোট। এটা কেন হবে? এটাও তো গণতন্ত্র থাকলে এটা হয় না। গণতন্ত্রে বিরোধীদের পরিসর দিতে হবে, সেটা যদি না হয় তাহলে সেটা গণতন্ত্রের অপমান।
এবং ম্যাকিয়াভেলির একটা কথা বলবো, উনি বলেছিলেন যে মন্ত্রী রাজপুরুষের হিতাহিত নিজের কথা বেশি ভাবে। মাইক্রোফোনে কোনো কারণে একটু আওয়াজ হচ্ছে, আবার আসছি, আমি চুলটা একটু সরিয়ে নেবেন, নিশ্চয়ই আসবো আপনার কাছে। তবে যে কথা আমরা বারবার বলছি, যে ছবির আমরা সাক্ষী থাকলাম গতকাল এই সমবায় ভোটকে কেন্দ্র করে, নিঃসন্দেহে তা এই রাজ্যের ক্ষেত্রেই বারবার কেন দেখতে হবে, এই প্রশ্নটা অবশ্যই আমাদের থাকবে। এবং একই সঙ্গে অখিল গিরি গতকাল যে ভূমিকায় আমরা তাকে দেখেছি, এর আগেও কিন্তু বিভিন্ন সময় দেখা গিয়েছে বিভিন্ন মন্তব্য করতে এবং মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। রাষ্ট্রপতিকে এর আগে কুরুচিকর ভাষায় আক্রমণ চালিয়েছিলেন এবং তোলপাড় ফেলে দিয়েছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক। এই গতকালের ক্ষেত্রেও আমরা দেখলাম বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধেও তার অভিযোগ যে পুলিশ তাদের ভূমিকায় অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। ঠিক একই অভিযোগ আমরা অখিল গিরি তাকেও করতে দেখছি, একেবারে বিজেপির দলদাস হয়ে কাজ করার অভিযোগ করছেন তিনি পুলিশের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন আপনি গতকালের ভোটে আমরা যা দেখলাম? দেখুন, আমরা বারবার একটা বলি, পুলিশ হচ্ছে ইম্পার্শিয়াল কাজ করবে এবং ল অ্যান্ড অর্ডার কন্টেইনমেন্টের দায়িত্ব হচ্ছে পুলিশের। পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যদি আপনি দেখেন, সেখানে কিন্তু কালকে যেটা ঘটনা হয়েছে, পুলিশ অ্যাজ এন ইনস্টিটিউশন কাজ করছে, সেই ইনস্টিটিউশনকে যদি আপনি বদনাম করেন, এটা কিন্তু আমাদের পার্লামেন্ট পিপলস রিপ্রেজেন্টেটিভ কোনো জায়গায় লেখা নেই, এর টোটাল ভায়োলেশন। লাস্ট যদি আপনি লোকসভা ইলেকশন কমিশনের 120 পাতার এটা দেখেন, সেখানে ছত্রে বলা আছে যে কোনো কী বিহেভিয়ার তারা করবে, যদি পিপলস রিপ্রেজেন্টেটিভ কী বিহেভিয়ার তারা হবে, অ্যান্ড ইট টেন্ডস অ্যামাউন্ট টু এ ক্রিমিনাল অ্যাক্টিভিটি। মাইন্ড ইট টেন্ডস অ্যামাউন্ট টু এ ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন ডেফিনেশন। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে একটা ইলেকশন হচ্ছে, ইলেকশনটা যাতে ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব হচ্ছে পুলিশের, ইলেকশনটা যেন ঠিকভাবে হয় সেটার দায়িত্ব সেখানে বিভিন্ন পার্টি বিভিন্ন রকমের তাদের ক্যারিকুলাম নিয়ে কাজ করবে, যা করবে করুক, কিন্তু যেখানে কথা হচ্ছে যে প্রভোকেশন অথবা এই যে আপনার রোগ, একটা কথা আমরা বারবার ইউজ করি, রোগ স্টেটমেন্টগুলো অত্যন্তভাবে অ্যাভয়েড করা উচিত। এটা কিন্তু আনডেমোক্রেটিক এবং আমাদের ভারতবর্ষের যে ডেমোক্রেসিতে আমরা বিলিভ করি, সেই ডেমোক্রেসি এগুলো কোনো মতেই সমর্থন করে না। একেবারে রাধামোহন বাবু, গতকালও আমরা দেখলাম এই অখিল গিরি তার যে ভূমিকা, এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি তাকে বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন, এমনকি নিজের দলের বিরুদ্ধ গোষ্ঠীকে বোমা মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। এবং গতকাল পুলিশের বিরুদ্ধে যে কথা তিনি বলছেন, তাহলে কি খুব অসুবিধা করে দিল? পুলিশ কি খুব অসুবিধা করে দিল গতকাল? দেখুন, আমি একটা কথা বলছি, অখিল গিরি যে ভাষায় কথা বলেন সেই ভাষা কিন্তু আমাদের দল সমর্থন করেন না, আমাদের মুখ্যমন্ত্রী সমর্থন করেন না, তাই জন্য মুখ্যমন্ত্রী স্টার্ন অ্যাকশন নিয়ে ওনার মন্ত্রিত্ব অখিলগিরি মন্ত্রিত্ব হারাতে হয়েছে। এবার একটু বলতে দাও আমাকে, একটু মাঝখানে থামিও না। এই যে কুড়িচির ব্যাপার বলো, তোমরা তো দিলীপ ঘোষ ট্রফি নেবার লোক আছে, যে খড়গপুরে গিয়ে মহিলাকে বলছে চুল টেনে মারবে, গাড়ি তুলে দেবে, মহিলাদেরকে সম্মান করে না, সেই বিজেপি বড় বড় কথা বলছে সন্দেশখালীতে, লজ্জা করা উচিত। আর তারপরে জিনিসটা হচ্ছে বিজেপি কোনো অ্যাকশন নিয়েছে দিলীপ ঘোষের আগে, দেখুন আমরা কিন্তু অ্যাকশন নিই, আমরা কিন্তু মন্ত্রিত্ব নিয়ে কেড়ে নিই। একেবারে রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে যে ভূমিকায় আমরা দেখলাম গতকাল, যেভাবে পুলিশকে জানোয়ার বলে আক্রমণ করলেন তিনি, কোনই দিয়ে গুঁতো মারার ঘটনাও ঘটেছে, অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে, অবশ্যই প্রশ্ন উঠছে। তবে গতকালের ঘটনারই পাশাপাশি জগদ্দল, যেখানে এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে কে গুলি চালালো, আর এরই মধ্যে কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে এফআইআর পুলিশের। জগদ্দলে এবার তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে পুলিশের এফআইআর, বোমা গুলির লড়াইয়ে ত্রস্ত জগদ্দল। কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল পুলিশ। তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং এর বিরুদ্ধে এফআইআর। ঘটনাস্থলের কাছে অস্ত্র হাতে দাপাদাপি করার সিসিটিভি ফুটেজ। নমিতের সঙ্গে তেরুয়া নামে আরো একজনের হাতে অস্ত্র থাকার দাবি করছে পুলিশ। আর এই নমিত সিং, যার বিরুদ্ধে পুলিশ এবার এফআইআর দায়ের করলো, এই নমিত সিং তিনি কিন্তু এর আগে অভিযোগ করেছেন যে অর্জুন সিংই গুলি চালিয়েছিল। আমি একটা জিনিস ওইখানে দেখেছি অন্ধকারের মধ্যে, কি অর্জুন সিং এর হাতে মেশিন ছিল, উনি হোয়াইট শার্ট হোয়াইট প্যান্ট পরে একদম সামনে তাক করে আর গুলি চালাচ্ছিলেন অর্জুন সিং। হ্যাঁ, গলির ভিতরে উনি গলির ভিতরে উনি একা না, অনেক আরো কিছু লোকও গুলি চালাচ্ছিল। ঠিকই একই অভিযোগ সোমনাথ শ্যামেরও, অর্জুনই গুলি চালিয়েছেন এবং সেই অভিযোগে অনড় সোমনাথ শ্যাম। 5 থেকে 6 রাউন্ড গুলি চালিয়েছেন অর্জুন বলে দাবি তার।
তো দেখা যাচ্ছে আমাদের ভিডিও ফুটেজে যে নমিতরা ফিরোজরা ওখানে গেছে, যে শ্রমিকটা ওখানে বন্দী হয়ে গেছিল, যাকে মারধর করছিল, সেখানে তাকে আনাবার জন্য এবং পুলিশ প্রশাসনও পৌঁছেছিল। কিন্তু সেই মুহূর্তে অর্জুন সিং যেভাবে ওই গলির মধ্যে থেকে বেরোলো এবং যে ছেলেটি আগে বেরোলো সে একটি বোম চার্জ করলো। বোম চার্জ করার পরে অর্জুন দৌড়ে ওইদিকে গেল, একটা লরি এসে গেল। ওই লরির আড়ে ও অন্তত কিছু না হলো 5 থেকে 6 রাউন্ড গুলি চালিয়েছে। কি করে অস্বীকার করবে? লেগেছে তো সাদ্দামের, যার লেগেছে শেষ প্রকান্তে দেখতে পেয়েছে যে অর্জুন গুলি চালিয়েছে। খোঁজ নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে অর্জুন সিং এই মুহূর্তে দিল্লিতে আছে। উনি বললেন আমি পাটনা গেছি, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি উনি দিল্লিতে আছে। আর এই চাপানোতরের মধ্যে অর্জুন সিং তিনিও কিন্তু পাল্টা জবাব দিয়েছেন, আমার বাড়ির পাশে গুলি চললে আমি যাব না, মেঘনা মোড়ে গেছিলাম কিন্তু গুলি চালাইনি। কি বলছেন অর্জুন সিং, শোনাবো। ওখানে মারামারি করছিল, গুলি চালাচ্ছিল, তখন শুনে আমি আমার বাড়ির পাশে গুলি চালিয়ে পালাচ্ছে, আমি ওখানে গেছি, আমাকে দেখেই ওরা পালিয়ে গেছে। আমি তো কোনোদিনও স্বীকার করিনি কি আমি যাইনি, কিন্তু গুলি চালাচ্ছিল, চালাতে চালাতে পালিয়েছিল ওরা। আমার যাওয়ার ওখানে পৌঁছবার মানে আমি পৌঁছেছি তার আগেই তো পালাতে শুরু করেছে। আমি তো কখনো অস্বীকার করিনি কি আমি যাইনি। আর কেন যাবো না? আমার বাড়ির পাশে কেউ গুলি চালালে আমি যাব না? কি বলছি? আর দ্বিতীয়ত আমি চ্যালেঞ্জ করেছি কি সিসিটিভি ক্যামেরা, পুলিশের ক্যামেরা আছে ওখানে, একটা কোনো ফুটেজে দেখিয়ে দিই কি আমরা গুলি চালিয়েছি। শঙ্কুদেব, গুলি কে চালিয়েছিল সেটা এখনো স্পষ্ট নয়, যদিও তার তদন্ত পুলিশ করছে। তবে সোমনাথ শ্যাম থেকে শুরু করে এই নমিত সিং তারা প্রত্যেকে অভিযোগ করছেন অর্জুন সিং এর বিরুদ্ধে। আর এই নমিত সিং তার বিরুদ্ধে এবার এফআইআর করলো পুলিশ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে নমিত সিং আর এই সোমনাথ শ্যামের এখনো বাইরে আছে কেন? এরা অ্যাকচুয়ালি তো অর্জুন সিংকে মার্ডার করার পরিকল্পনা করে ওখানে বোমাগুলি চালু করেছিল, দিয়ে আস্তে আস্তে অর্জুন সিং এর বাড়ির দিকে এগোচ্ছিল। অর্জুন সিং খবর পেয়ে এলাকায় পৌঁছাতে তো পালিয়ে গেছে লাশ গুটিয়ে। আমার প্রশ্ন হচ্ছে এই অভিযোগটা কে করছে? রাজ্য পুলিশ। এ দেখুন, সুমোটো কমপ্লেন, আমার কাছে এই এফআইআর এর কপি আছে। সেই এফআইআর এর কপিতে আপনার রাজ্য পুলিশ কমপ্লেন করেছে। সেই কমপ্লেনে কি লিখেছে? বলছে যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নমিত সিং ফায়ার আর্মস নিয়ে অ্যাক্ট করছে। অভিযোগ কার? রাজ্য পুলিশের। গত 3 দিন ধরে আপনারা চিৎকার করছিলেন আমাদের বিরুদ্ধে। দেখুন, একটা কথা আমি বলি আপনাকে, অর্জুন সিং বাবু বিজেপি যাবার পর, আরে বাবা দাঁড়াও না, ঘাবড়েও না, অর্জুন সিং বিজেপিতে যাবার পর অর্জুন সিং অত বেশি কনফিউজ হয়ে গেছে। দেখুন, উনি সবসময় এই গুন্ডারাজ, এই গলি পিস্তল বোমবাজির এটাই রাজনীতি করে এসছেন। দেখুন মানে ওখানকার আরে দাঁড়াও না ভাই, একটু বলতে জুট মিল দেখুন বন্ধ হয়ে গেছে। তখন আমাদের দলে ছিলেন, তখন তো চিঠি চাটাট করতেন, কিন্তু বিজেপিতে আসার পর একদম ঘুমিয়ে পড়েছেন, কিছুই করেন না। এখন উনি এই যে এলাকা দখল, এখন অর্জুন সিং এলাকা দখলটা ওনার হাতে নেই বলে ও এখন বেরিয়ে গেছে। এখন উনি ভুলভাল জিনিস করে। এখনো পর্যন্ত এটা স্পষ্ট হলো না যে কে গুলি চালালো। দেখুন, এটা প্রমাণিত হয়েছে যে অর্জুন সিংয়ের কাছে একটা লাইসেন্স ফায়ার আর্ম আছে। খুব সংক্ষেপে নাম্বার 1। নাম্বার 2, যদি দেখা যান এখানে বেগমা জুট মিলের সামনে যে মজদুর ভবন যেখানে ঘটনাটা হয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজে পুলিশ যেটা পেয়েছে তার পরিপ্রেক্ষিতে নমিত সিংকে তারা এফআইআর করেছে। নাম্বার 1, এটা পুলিশের রেকর্ড, পুলিশ অন রেকর্ড, এটা ইনভেস্টিগেশনে এটা বেরিয়ে এসছে। নাম্বার 2, অর্জুন সিং কিন্তু স্বীকার করেছে, ও কিন্তু বেরিয়ে এসছেও তার নিজস্ব লাইসেন্স ফায়ার আর্ম নিয়ে, কিন্তু উনি বলছেন আমি ইউজ করেছি করিনি। এখন কথা হচ্ছে এটা জানা যাবে যে ইউজ করেছেই করেনি, সেটা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে গেলে তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে, অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং নমিত সিং তার বিরুদ্ধে এফআইআর করলো পুলিশ। আলোচনায় ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন।